বিয়ের ৩৫ বছর পর বাল্যবিবাহের মামলার আসামি হলেন জনাব মনসুর আহমেদ। মামলার বাদী মনসুর সাহেবের স্ত্রী জোহরা খাতুন আপাতত মির্জা ভিলায় থমথমে অবস্থায় বিরাজ করছে। মনসুর সাহেব মাথায় আইস প্যাক দিয়ে বসে আছেন। মনসুর সাহেবের সামনে দাঁড়িয়ে আছেন ওনার ব্যক্তিগত উকিল। উকিলের নাম মতিউর রহমান। মনসুর সাহেবের ব্যক্তিগত উকিল ছাড়াও মনসুর সাহেবের সঙ্গে মতিউর রহমানের আরও একটা সম্পর্ক আছে। মতিউর রহমানের সম্পর্কে মনসুর সাহেবের শালা সাহেব হন। মতিউর সাহেব কাসুমাসু হয়ে মনসুর সাহেবকে উদ্দেশ্য করে বললেন, দুলাভাই একটা কথা বলি। মনসুর সাহেব চোখ পাকিয়ে তাকালেন। মতিউর রহমান খানিকটা দমিয়ে গিয়ে বললেন, আসলে আমার স্ত্রী যে মামলা করেছেন সেটা কি আদৌ সত্য মামলা? মানে আপনি এই বয়সে সত্যি সত্যি বাল্যবিবাহে করেছেন? মনসুর সাহেবের ইচ্ছে করলো মতিউর রহমানের মাথায় বরফের ব্যাগটা লাগিয়ে দিতে। টাক মাথায় বরফের সেকা লাগলে বুঝতে পারত পৌষ মাসের শীতে কতটা চিন্তিত হলে একটা মানুষ ঠান্ডা বরফ মাথায় দিয়ে মাথার তালু ঠান্ডা করতে পারে না। এদিকে জোহরা খাতুনের ঘরে 2 ছেলে এবং ছেলে বউরা উপস্থিত হয়েছেন। বড় ছেলের বউ রুমি মাথার ঘোমটাটা খানিকটা টেনে ধরে বলল, আম্মা কাজটা কি ঠিক করলেন? আব্বা মুরব্বী মানুষ। রুমি বাকি কথা সম্পূর্ণ করার আগেই জোহরা খাতুন মুখের ভেতর পান চিবিয়ে বলল, তোমার কি মনে হচ্ছে আমি অনুচিত কাজ করেছি বৌমা? কথাটি কত সাধারণ, অথচ উপস্থিত ছেলে দুজন এবং ছেলের বউরা ভয়ে আর কিছুই বলতে পারল না। ছোট্ট ছেলের বউ নাজমা জোহরার পায়ের কাছে বসল। শাশুড়ির পায়ের তলায় সরিষার তেল মাখিয়ে মালিশ করতে করতে বলল, ছোট মুখে বড় কথা খালাম্মা। খালু যান কিন্তু ভীষণ লজ্জা পাচ্ছেন। আপনি ব্যাপারটা আরেকবার ভেবে দেখুন। এলাকার মানুষ আব্বাকে দেখলে হাসাহাসি করছে। এই বয়সে জোহরা পা টেনে পিছিয়ে গেল। নাজমা জিভ কামড় দিয়ে তার স্বামী জহিরের দিকে তাকালো। দেখল জহির নিজের মাথায় থাপ্পড় মারার অভিনয় করছে। জোহরা বড় ছেলে তাওহিদের দিকে তাকিয়ে বলল, তোমাদের আব্বার নামে যে মামলা করলাম তা নিয়ে তোমার কোনো বক্তব্য আছে? তাওহিদ মাথা নাড়িয়ে বলল, আম্মা এই জীবনে আপনার উপরে কোনো কথা বলেছি, তবে আম্মা আব্বার ভুল হলে মাফ করে দেন। পারিবারিকভাবে ভুল বোঝাবুঝি মিটে গেলে ভালো হতো না? জোহরা খাট থেকে নেমে পড়লেন। তারপর জহিরের দিকে তাকিয়ে বলল, তোমার ছোট ভাই কই? জহির মাথা নিচু করে বলল, চাঁদপুর গেছে আম্মা, ওর বন্ধুর বাড়িতে। তোমার ভাইয়ের কাছে খবর পাঠাও সে যেন অতি শীঘ্রই বাড়িতে ফিরে আসে। জহির মাথা নাড়িয়ে বোঝালো সে খবর পাঠাবে। জোহরা নাজমাকে কাছে ডাকলেন। নাজমা সামান্য কাছে গিয়ে দাঁড়ালো। জোহরা নাজমার কান টেনে ধরলেন। রুমি সবার চোখে আড়ালে হেসে ফেলল। চোখের সামনে ছোট জায়ের এমন অবস্থা দেখলে মজাই লাগে দেখতে। 2 দিন পরে বাচ্চার মা হলে বাচ্চাদের শিখিয়ে দিস আমাকে যেন দাদি ডাকার বদলে নানি ডাকে, জহিরকে বাপ না ডেকে মামা ডাকতে। ফাজিল মেয়ে লোক, বিয়ে হয়ে গেছে কবে, এখনও সে আমাকে খালাম্মা ডাকে। শ্বশুরকে ডাকে খালু যান, স্বামীকে ডাকে জহির ভাই। আরেকবার যদি শুনেছি আমি, তাহলে তোর 1 দিন কি আমার 10 দিন। নাজমার কান ছেড়ে দিয়ে জোহরা বেগম 2 ছেলে এবং ছেলের বউদের ঘরে রেখে ঘুরিয়ে গেলেন। জহির এবং তাওহিদ দীর্ঘশ্বাস ফেলল। নাজমা রুমির দিকে তাকিয়ে হতাশ হয়ে বলল, ভাবি আপনি যে হাসছেন, আমি কিন্তু ডেকে ফেলেছি। জোহরা বেগম নিচতলায় গিয়ে দেখলেন কঠিন এক অবস্থা। মনসুর সাহেবের মাথায় আইস ব্যাগ, পাশে কান ধরে দাঁড়িয়ে আছেন মতিউর। মতিউর বোনকে দেখে বলল, বউ দোলাভাই আমাকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছে। জোহরা দেখেও না দেখার ভান করে রান্নাঘরে চলে গেলেন। মনসুর সাহেব এতক্ষণ ধরে চেপে রাখা শ্বাস ছাড়লেন। মতিউর রহমানের দিকে তাকিয়ে বললেন, তুমি আজ সারাদিন এভাবে কান ধরে দাঁড়িয়ে থাকবা? তোমার বুবু এসে আমার কাছে রিকোয়েস্ট করলে তুমি এই সাজা থেকে মুক্তি পাবা, কিন্তু
দুলাভাই, আমার অপরাধ কি? তুমি আমার নামে কেস সাজিয়েছো কোন সাহসে? তুমি কি ভেবেছো আমি তোমার হাতের লেখা চিনব না? মনসুর সাহেবের কথা শোনার পর মতিউর সাহেবের এমন অবস্থা হলো যেন ছেড়ে দে দুলাভাই, কেঁদে বাসি। কিন্তু মনসুর সাহেবের মন নরম হলো না। মন নরম হবে কি করে? গোটা এলাকা জানে ৩৫ বছর আগে জহুরা নামের এক ১৭ বছরের কিশোরীকে তিনি বিয়ে করেছিলেন, যা এই যুগে এসে বাল্যবিবাহ নামে পরিচিত। অথচ আগের কালে এই বয়স ছিল বিবাহের জন্য সঠিক বয়স। এই বয়সে এসে কার কথা জহুরা খাতুনের মাথায় ভূত চেপেছে? তিনি এখন বাল্যবিবাহের বিচার চান। স্বামী নামে মামলা দিয়ে তিনি ন্যায় বিচার চাইছেন। গত এক সপ্তাহ ধরে যা তা অবস্থা, এলাকায় মুখ দেখাতে পারছেন না। আর এইসব ঘটনার পিছনে মতিউর রহমানের হাত আছে। তাই তো কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছে মনসুর সাহেবের সামনে। এক কাপ চা কে যেন বাড়িয়ে ধরল। মনসুর সাহেব মাথার উপর থেকে আইস ব্যাগ সরিয়ে দিয়ে চায়ের কাপ বাড়িয়ে দেওয়া হাতের মালিককে দেখতে চাইল। মানুষটা আর কেউ নয়, মনসুর সাহেবের কন্যা নীতি। নীতির হাত থেকে চায়ের কাপ নিয়ে মনসুর সাহেব বললেন, মামাকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছেন কেন আব্বা? নীতির কথা শুনে মতিউর মনসুরের দিকে তাকিয়ে বলল, দেখছেন দুলাভাই, রীতি মামুনির তার মামার জন্য কত মায়া। ইহাকে বলে রক্তের টান। তার মায়ের শরীরে যে রক্ত বইছে তার মামার শরীরে একই রক্ত বইছে। আপনি তো আমার পর মানুষ, তাই আপনার আমার প্রতি মায়া নাই দুলাভাই। মতিউর কথাটি শেষ করার পর মনসুর সাহেব সেদিকে ধ্যান না দিয়ে কন্যানীতিকে বললেন, তোর মাকে বুঝিয়ে বল মামলা প্রত্যাহার করতে, নয়তো তার ভাইকে আমি পৌষ মাসের শীতের রাতে বাইরে দাঁড় করিয়ে রাখবো, তাও আবার কান ধরিয়ে। মতি, দুশ্চিন্তা করিস না, কম্বল এবং ফ্লাক্স ভর্তি চায়ের ব্যবস্থা আমি করব। নীতিমতিউর এবং মনসুর দেখলেন জহরা খাতুন রান্নাঘর থেকে বের হবার সময় কথাটি বললেন। মতিউর তার বউকে দেখে বলল, বউ আমার তোমার টাকা লাগবে না, তুমি অন্য কারো কাছে তোমার কেস বুঝিয়ে দাও। আমার কম্বল ফ্লাক্স ভর্তি চা লাগবে না। মতিউরের কথা শুনে নীতি মুচকি হাসে। তারপর বাবার দিকে তাকিয়ে বলল, মামাকে ছেড়ে দিন আব্বা, আম্মাকে আমি বুঝিয়ে বলবো। মেয়ের কথা কোনোদিনও ফেলতে পারেন না মনসুর। আজও পারলেন না। মতিউর রহমানের শাস্তি বাতিল হলো। মতিউর সারা পেয়ে সোফায় গা এলিয়ে দিল। জোহরা বিরক্তি নিয়ে মতিউরের দিকে তাকিয়ে জোরে বলল, গাদা একটা। মতিউর শুনেও না শোনার ভান করলো। তার আপা অত্যাধিক রাগী মহিলা, সেই হিসেবে দুলাভাই অত্যাধিক ঠান্ডা মানুষ। জোহরা নীতির মাথার ওপর হাত রাখল। নীতি মুচকি হাসে, মায়ের হাতটা ধরে বলল, রাগ কমানো যায় না আম্মা, আব্বাকে এবারের মতো মাফ করে দেন। আরে আমাকে মাফ করার কথা আসছে থেকে? আমি ভুল করলে তবেই না মাফ শব্দের ব্যবহার করবে। মনসুর সাহেবের কথা শেষ হবার পর জোহরা খাতুন মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, মামলা প্রত্যাহার করব এক শর্তে। নীতি এবং মনসুর সাহেব বিস্মিত হয়ে গেছে। জোহরা দুজনের বিস্ময় আরও এক ধাপ বাড়িয়ে বলল, মাহতাবকে ধরে বেঁধে বিয়ে দেওয়া হোক, আমি মামলা প্রত্যাহার করব। নীতি অবাক হয়ে তাকিয়ে রইল। মনসুর সাহেব বিরক্ত হয়ে গেছেন। বয়স তো কম হলো না। স্ত্রী সন্তান নিয়ে ওনার অভিজ্ঞতা তেমন ভালো নয়। সন্তানের আহ্লাদ সহ্য করার চেয়ে স্ত্রীর মনের খোরাক জোগাতে গিয়ে এই বয়সে এসে বেশ খাটুনি করতে হয়। দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালেন। তারপর মতিউর রহমানের সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, তোমার বুবু কি জানে না তার মিথ্যা মামলা সম্পর্কে যে আমি অবগত হয়েছি? মতিউর রহমান মাথা নেড়ে না বুঝালো। জোহরা খাতুন চোখ পাকিয়ে তাকালেন ভাইয়ের দিকে। মতিউর রহমান দৃষ্টি নত করে ফেলল। জোহরা খাতুন ভীষণ বিরক্ত হলো ছোট ভাইয়ের ওপর। সামান্য
একটা ঘটনা যে লুকিয়ে রাখতে পারে না, সে সুপ্রিম কোর্টের উকিল হলো কি করে? সাজানো গোছানো পরিকল্পনা নষ্ট হয়ে গেল। দেখ, মনসুর সাহেব সোফার ওপর থেকে পাঞ্জাবি হাতে নিয়ে নীতিকে উদ্দেশ্য করে বলল, মাতাব এবার ফিরে এলো, ধরে বেঁধে হলেও ওকে আমার বন্ধুর মেয়ে শিমলার সঙ্গে বিয়ে দেব। এবার খুশি তো? শেষ বাক্যটি যেন জোহরা খাতুনকে শুনিয়ে শুনিয়ে বললেন মনসুর সাহেব। নীতি, মতিউর রহমান এবং জোহরা ভীষণ খুশি হলো, কারণ মনসুর সাহেব যা বলেছেন তা করিয়ে দেখাবেন। কিন্তু ভয় একটাই, মাহতাব তার বাবার মতোই যা বলে তাই করে। যদি শিমলাকে বিয়ে করতে রাজি না হয় তো কি হবে? আপারে জলদি পালা, ঘটক আসতেছে। ছোট ভাইয়ের কথা শুনে প্রাণে পণে দৌড়াতে শুরু করলো মোহিনী। সবেমাত্র কলেজে ভর্তি হয়েছে, তাতেই যেন পাড়াপড়শি এবং ঘটকের জ্বালায় ঘরে থাকা যাচ্ছে না। আজ অমুক পাত্র তো কাল অমুক পাত্র। তার বাবা অবশ্য জানিয়ে দিয়েছে যে মেয়েকে এখনই বিয়ে দিবেন না, কিন্তু কে শোনে কার কথা? রোজ ঘটক এসে জ্বালিয়ে মারছে। মোহিনী দৌড়াতে দৌড়াতে তার ফুপিদের বাড়িতে চলে গেল। সেখানে যাওয়ার পর বুঝতে পারল তার শহরে ফুফাতো ভাইয়ের বন্ধুমহল বাড়িতে এসেছে। মোহিনী ওড়না মাথায় দিয়ে এক রকম তাদের দৃষ্টি থেকে পালিয়ে তার ফুফুর রান্নাঘরের দিকে চলে গেল। গিয়ে দেখলো সেখানেই তার ফুফু আছে। ভাতিজিকে দেখে রুমা মুচকি হেসে বললেন, কী রে, আজও ঘটক এসেছে নাকি? হ্যাঁ ফুপি, রোজ রোজ তো অশান্তি লাগছে না, কয়েকদিন না হয় আমাদের বাড়িতে এসে থেকে যা। ঘটকের আনাগোনা কমে গেলে তোদের বাড়িতে ফিরে যা। মার শরীর ভালো না। তোর মা 12 মাসের মধ্যে 11 মাস অসুস্থ থাকে, এই আর নতুন কি? তুই থাক 2 দিন এখানে। ফুপির কথা শুনে মোহিনীর চোখের কোণে জল চলে এলো। তার মা অসুস্থ মানুষ, তাই বলে ফুপি এভাবে মুখের ওপর কথাগুলো বলবে? কী রে মোহিনী, বহুদিন পর দেখা পেলাম, কেমন আছিস? মোহিনী পিছনে তাকিয়ে দেখলো জাহিদ ভাইকে। সম্পর্কে মোহিনীর ফুফাতো ভাই হয়। মোহিনী হাসি মুখে বলল, ভালো আছি ভাইয়া। পড়াশোনা কেমন চলছে? জাহিদ তার মায়ের কাছ থেকে বাপা পিঠার প্লেট নিতে নিতে প্রশ্ন করল। মোহিনী জবাব দেওয়ার আগেই আমেনা জবাব দিল, পড়াশোনায় তো ভালোই, কিন্তু ঘটকের জ্বালায় ঘরে টিকতে পারছে না। ওদের বাড়িতে ঘটক এসেছে বলেই আমাদের বাড়ি মুখে হয়েছে, নয়তো মোহিনীর দেখা পাওয়া মানে অমাবস্যার সময় চাঁদ দেখা পাওয়া এক সমান। জাহিদ হেসে ফেলল। মোহিনী মাথা নিচু করে ফেলেছে। জাহিদ ভাইকে দেখলে এমনিতে তার লজ্জা লাগে, সেখানে মানুষটা তাকে নিয়ে হাসছে। মোহিনী 2 হাতে 2টো পিঠার প্লেট নিয়েছি, আরেকটা প্লেট নিয়ে তুই আমার সঙ্গে। জাহিদ ভাইয়ের কথা শুনে মোহিনী চমকে বলল, আপনার বন্ধুদের সামনে আমি যেতে পারবো না। জাহিদ ভাই, আরে বোকা মেয়ে, তুই শুধু দরজা পর্যন্ত যাবি, ঘরের ভেতরে যাওয়া লাগবে না। মোহিনী মুখ কালো করেই প্লেট হাতে নিয়ে জাহিদের পেছনে পেছনে হাঁটছে। জাহিদের ঘরের দরজার সামনে গিয়ে মোহিনী দাঁড়িয়ে পড়ল। জাহিদ দরজা খুলে ভেতরে ঢুকলো। লঞ্চ থেকে নেমে একটা রিকশায় উঠে বসলো মাহতাব। কাঁধে গিটারের ব্যাগ, পায়ের কাছে কাপড় ভর্তি ব্যাগ। গ্রামের আঁকাবাঁকা রাস্তায় রিকশা চলছে। পথের পাশে লোকেরা, ছোট শিশুরা মাহতাবকে ঘুরে ঘুরে দেখছে বারবার। শহুরে বাবুদের দেখলে তারা বেশ উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকে। রিকশা গন্তব্য মতো পৌঁছে গেছে। মাহতাব রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে কাঁধে গিটার ঝুলিয়ে ব্যাগ হাতে নিয়ে বাড়িতে ভেতর প্রবেশ করেছে। উঠোন পেরিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়াতেই দেখতে পেল এক অচেনা মেয়েকে। মেয়েটা পিঠের অংশ দেখে মাহতাব গলা খাকড়ি দিল, কিন্তু মেয়েটার হেলদোল নেই দেখে মাহতাব গলার স্বর ভারী করে বলল, এক্সকিউজ মি। এবার মেয়েটা বেশ হকচকিয়ে তাকালো।
মোহিনী জাহিদের অপেক্ষায় যখন দাঁড়িয়েছিল দরজার বাইরে, ঠিক তখনই পিছন থেকে কারো কণ্ঠস্বর শুনতে পেয়ে সে চমকে যায়। পিছনে ফিরে তাকাতেই দেখতে পেল অতি সুন্দর এক পুরুষকে। কালো শার্ট পরনের মানুষটার কাঁধে গিটারের ব্যাগ ঝোলানো। মোহিনী চট করে দৃষ্টি নত করে ফেলল। পথ ছেড়ে দাঁড়াতেই মোহিনীকে পাশ কাটিয়ে জাহিদের ঘরটায় প্রবেশ করলো মাহতাব। ঘরের ভেতর থেকে হাসি ঠাট্টার শব্দ ভেসে আসছে। মোহিনী না পারছে ভেতরে যেতে, আর না পারছে চলে যেতে। মনে মনে ভীষণ বিরক্ত হলো জাহিদের ভাইয়ের ওপর। দীর্ঘশ্বাস ফেলে দরজায় নক করলো দুবার। জাহিদ এবার দরজা খুলে মোহিনীর হাত থেকে পিঠার প্লেট নিয়ে লজ্জিত মুখে বলল, ভুলে গিয়েছিলাম তোর কথা। একটা কাজ করে দিবি? বলুন জাহিদ ভাই। মাকে গিয়ে বলবি আমার বন্ধুদের জন্য রং চা বানিয়ে পাঠাতে। আর শোন, এক কাপ আলাদা করে দুধ চা বানাতে বলবি। মোহিনী সোজা চলে গেল তার ফুপুর রান্নার ঘরে। ফুপু তখন সবে চুলায় পানি বসিয়েছে। তাকে দেখে বলল, পানি বসিয়ে দিয়েছি, তুই চা বানিয়ে দে তো মোহিনী। আমার শরীরটা কেমন লাগছে? মোহিনী মাথা নাড়িয়ে একটা কাঠের পিঁড়ি টেনে মাটির চুলায় সামনে বসলো। চুলার অগ্নিশিখা তার মুখের ওপর পড়ছে। শীতের সকালে চুলার আগুনের তাপ বেশ আরামদায়ক চুলায় কাঠের জ্বালা দিচ্ছিল। ঠিক তখনই জাহিদ এলো 5টা কাপ এবং একটা মগ নিয়ে। মোহিনীর পাশে রাখা প্লাস্টিকের টুলে বসে চায়ের কাপে চিনি দিল। তারপর মগে গুঁড়া দুধ এবং চিনি ঢেলে মোহিনীর মুখের দিকে তাকিয়ে বলল, গিটার কাঁধে করে যে ছেলেটা এলো, যে কিছুক্ষণ আগে, সেই ছেলেটা বিরাট বড় লোকের ছেলে, কিন্তু ভেতরে হিংসার ছিটে ফোটান নেই। তুই যদি পান্তা ভাত আর মরিচ পোড়া সামনে দিস চুপচাপ খেয়ে নেবে, অভিযোগ করবে না। কিন্তু সমস্যা একটাই, দুধ চা খাবে, কফি কিংবা রং চা কোনোটাই ওর মুখে রুচি না। লিকার হয়ে গেছে, চায়ের কাপে ঢেলে দে, পারবি তো? মোহিনী মাথা নাড়িয়ে বোঝায় সে পারবে। চায়ের কাপে চা ঢেলে দিল। জাহিদ চামচ দিয়ে চা নেড়ে ট্রে হাতে নিয়ে উঠে দাঁড়ালো। মোহিনী বিরস মুখে উঠে দাঁড়ালো। ফুপির কাছে যাওয়ার দরকার। শরীরটা কেমন লাগছে কে জানে। ফুপির ব্লাড প্রেশার বেড়ে গেছে, অথচ ঘরে ছেলে বন্ধুরা এসেছে, তাও আবার শহর থেকে। উপায়ন্তর না পেয়ে মোহিনীকে রান্নাবান্নার দিকটা সব সামলাতে হলো। মোহিনীর কাজ দেখে মনে মনে শান্তি পাচ্ছে আমেনা। সিদ্ধান্ত নিয়ে ফেললেন, মোহিনীর বাপ বিদেশ থেকে এলেন, জাহিদের জন্য মোহিনীকে চেয়ে দেখবেন। অবশ্য আরশাদ কোনোদিন বড় বোনের ওপর কথা বলেনি, এ ব্যাপারে হয়তো বলবে না। মোহিনী রান্নাঘর ঝাড়ু দিয়ে হাঁপ ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। গলার দুপাশে ওড়না ঝুলিয়ে কপালের ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকা এলোমেলো চুলগুলো হাত দিয়ে খোপা করার সময় চোখ পড়ল রান্নাঘরের দরজার বাইরের উঠোনে। উঠোনে দাঁড়িয়ে থাকা সেই পুরুষটা মোহিনীর দিকেই বুঝি তাকিয়েছিল এতক্ষণ। মোহিনী ভীষণ লজ্জা পেয়ে পেছনে ঘুরে দাঁড়ালো। এমন সময় জাহিদ ভাইয়ের কণ্ঠ শুনতে পেল। মাহতাব বলে কাউকে উচ্চস্বরে ডাকছে। আসি। কি ভরাট কণ্ঠ! মোহিনীর গা শিরশির করে উঠল। পিছনে ফিরে তাকানোর সাহস হলো না। বরাবর মনে হচ্ছিল মানুষটার তীক্ষ্ণ দৃষ্টি এখনও তার ওপরে আছে। ভালো লাগছে না আর। মোহিনী তার ফুপুর কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিল। আমেনা তো অবাক হয়ে বলেই বসলো, এ না কয়দিন থাকার কথা তোর? মোহিনী মাথা নিচু করে থাকে। কি বলবে সে? ফুপি, তোমার ছেলের শহরে বন্ধুদের একজনকে দেখে আমার কেমন যেন অস্থির লাগছে। তার দৃষ্টি সীমানা পেরিয়ে আমার চলে যাওয়া উচিত বলে মনে করছি আমি। এত ধারালো যার দৃষ্টি তার চোখের সামনে দাঁড়ানোর মানে নিজেকে কেটে করে ফেলা। মোহিনীর চলে যাওয়ার কথা শুনে বাদ সাধে জাহিদ। তার কথা হলো মোহিনী দুপুরে খাওয়া দাওয়া করে তারপরই যেন বাড়িতে ফেরে। অগত্যা মোহিনীকে খেকে যেতে হলো। গোসল শেষ করে তার ফুপুর একটা গোলাপি রঙের সুতির শাড়ি পরল। মাথায় লাল গামছা বেঁধে ওঠানোর দড়িতে ভেজা কাপড়গুলো মেলে দিচ্ছিল। ঠিক তখনই কারো কাশির
শব্দ শুনে মোহিনী দড়িতে মেলে দেওয়া ভেজা ওড়নার আড়ালে গিয়ে দাঁড়ালো। এক্সকিউজ মি। সেই ভরাট কণ্ঠে মালিক আবারও মোহিনীর নিকটে এসে দাঁড়িয়ে আছে। মানুষটার এবং তার মাঝে কেবল একটা ভেজা ওড়নার দূরত্ব। মোহিনীর কাছ থেকে জবাব না পেয়ে মানুষটা ইতস্ত ভঙ্গিতে বলল, আমার নাম মাহতাব। আপনার নাম নিশ্চয়ই মোহিনী। মোহিনী ভেজা ওড়না সরিয়ে ভীষণ অবাক হয়ে তাকালো মাহতাবের মুখের দিকে। মানুষটা তার নাম জানে, কিন্তু কিভাবে? মাহতাবের কি হলো? এক পলকের এক দেখায় এক অবাক ভর্তি চেহারার মায়া সে আটকে পড়েছে। গোলাপি রঙের শাড়ি, লাল গামছায় বাঁধার ভীষণ আদুরে চেহারার মেয়েটাকে। বুকের হৃদস্পন্দন উদ্ভর গতিতে চলছে। ছবিতে মেয়েটাকে যতটা চোখে লেগেছে তার চেয়ে বেশি হৃদয়ে ছিট দিয়ে গেছে। সামনাসামনি দেখার পর এই মেয়েটার জন্যই কি তার এতদিনের সাধনা? তুমি কি এই বাড়ির কাজের মেয়ে? কথাটি শোনামাত্র মোহিনী আকাশ থেকে পড়ল যেন। দড়িতে মেলে রাখা ভেজা শাড়ির আড়ালে নিজেকে লুকিয়ে ফেলল। যেই মানুষ তাকে অসম্মান করে কথা বলে তার সামনে দাঁড়িয়ে অনর্থক আলাপের কোনো প্রয়োজন দেখছে না সে। মোহিনী মাথার উপর শাড়ির আঁচল তুলে সামনের দিকে এক কদম পা ফেলতে মাহতাব ও হ্যালো বলে উঠল। মোহিনী পিছনে ফিরে তাকালো না। পিছনে ফিরে একবার তাকালে দেখতে পেত মাহতাবের চুপসে যাওয়া গম্ভীর মুখটা। মোহিনী চলে যাওয়ার পর মাহতাব দ্যাত বলেই উঠানে পড়ে থাকা একটা ইটের টুকরোতে সজোরে লাথি মারে বসলো। ইটের টুকরো গিয়ে পড়ল অদূরে। মাহতাবের রাগ হচ্ছে। এক রক্তি মেয়ে তাকে এড়িয়ে চলে গেল, কিন্তু কেন? 25 বছর বয়সে এই প্রথম কোনো মেয়ে তাকে এড়িয়ে গেছে, তাও আবার এমন গ্রামগঞ্জের সাধারণ মেয়ে। ঢাকা শহরের মেয়েরা হলে কাজের মেয়ে বলার অপরাধে তাকে শুনলে চলিয়ে দিত। মাহতাবের সঙ্গে ঝগড়া করতে করতে যখন হাল ছেড়ে দিত তখন সে মুচকি এসে বলতো, আরে আমি তো মজা করছিলাম। এমন ননির পুতুল কি আর কাজের মেয়ে হতে পারে? তা আপনার নামটা জানো কি? আজ পর্যন্ত যত মেয়ের সঙ্গে মাহতাব এই টাইপের আলাপ করেছে শেষ অবধি সবাই মাহতাবের উপর আকৃষ্ট হয়েছে। কিন্তু মোহিনী, জাহিদের ম্যানি ব্যাগে মোহিনীর পাসপোর্ট সাইজের ছবি আছে। জাহিদ তার বেস্ট ফ্রেন্ড, তাই জাহিদের খুঁটিনাটি তবে তথ্য মোটামুটি সব জানা আছে তার। জাহিদ যে মোহিনীকে অন্য চোখে দেখে সেটা মাহতাব জানে। কিন্তু মাহতাব দীর্ঘশ্বাস ছাড়ল, তারপর হাঁটতে হাঁটতে চলে গেল জাহিদের বাড়ির পাশের শান বাঁধানো পুকুর ঘাটের সিঁড়িতে বসে সিগারেট ধরিয়ে ঠোঁটের ফাঁকে রাখল। পুকুরের টলটলে জলে মাহতাবের প্রতিবিম্ব ফুটে উঠেছে। মাহতাব নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে রইল। তারপর মস্তিষ্কে গানের 2টা লাইন এলো। শরীফ, রাজ, রায়হান, জাহিদ সবে দুপুরে খাওয়া দাওয়া করার জন্য মেঝেতে শীতল পাটি বিছিয়ে তার ওপরে সবাই বসেছে। ঠিক তখনই রাজ বলল, কী রে মাহতাব, এখনো আসছে না কেন? হাত মুখ ধুতে কতক্ষণ লাগে? তোরা শুরু কর, আমি মাহতাবকে নিয়ে আসছি। বলেই জাহিদ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। উঠানে খুঁজে দেখলো সেখানেও নেই। হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে যেতেই দেখা পেল মাহতাবের। পুকুরে ডিল সোর্সে বসে এই মাহতাব। জাহিদের ডাক শুনে মাহতাব পিছনে ফিরে তাকালো। ভর দুপুরে এখানে বসে আসিস কেন? হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি আয়, সবাই অপেক্ষা করছে তোর জন্য। মাহতাব শার্ট এবং জিন্সের প্যান্ট সামান্য গুটিয়ে পুকুরের পানি দিয়ে হাত মুখ ধুয়ে উঠে এলো পারে। জাহিদের কাঁধের ওপর ভেজা লাল গামছা দেখে ভ্রু কুঁচকে তাকালো মাহতাব, কারণ এই গামছাটা মোহিনীর মাথায় বাঁধা অবস্থায় দেখেছিল সে। মাহতাব হাত বাড়িয়ে জাহিদের কাঁধ থেকে গামছাটা নিয়ে হাত মুখ মোছার সময় মিষ্টি একটা ঘ্রাণ পেল। মোহিনীর চুলের ঘ্রাণ। মুখ মোছার সময় আর একটু শ্বাস টেনে ঘ্রাণ নিয়ে জাহিদকে উদ্দেশ্য করে বলল, কিরে তুই কবে থেকে মেয়েলি শ্যাম্পু ব্যবহার করা শুরু করলি? জাহিদ লজ্জা পেয়ে গেল, কারণ গামছাটা তার নয়, মোহিনীর ব্যবহৃত গামছা এটা। মাহতাবকে খুঁজতে বের হবার পর মোহিনীকে দেখেছিল উঠানের দড়িতে গামছা ছড়িয়ে দিচ্ছে। গামছা মেলে দেওয়ার পর মোহিনী চলে যায় ঘরে।
সেই সুযোগে জাহিদ, গামছা, তুই আমাকে গামছা দে। তুই কবে থেকে এত খুনসুটি ব্যাপার নিয়ে ভাবতে শুরু করেছিস? কথাটি বলেই জাহিদ হাত বাড়িয়ে মাহতাবের কাছ থেকে গামছা নিতে চাইল, কিন্তু মাহতাব জাহিদের হাতে ধাক্কা দিয়ে বলল, স্মেলটা চলে যাওয়ার পর তুই গামছা নিয়ে নিস, এখন সর আমার সামনে থেকে। কথাটি বলে জাহিদের বুকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দিল মাহতাব। জাহিদ আমতা করে মিনমিন করে বলল, গামছাটা আমার না। কথাটি শুনেও না শোনার ভান করে হেঁটে চলে যাচ্ছে মাহতাব। জাহিদ তো জানে মাহতাব কেমন, মাহতাব না করেছে মানে না, কিন্তু মোহিনী দেখলে কী ভাববে? সবাই খাওয়া দাওয়া করার সময় রাঁধুনির হাতের প্রশংসায় পঞ্চমুখ। জাহিদ মুচকি হাসছিল কেবল, মাহতাব এসবে পড়ল না। সে চুপচাপ কচুর মুখির ভর্তা খাচ্ছে। মাহতাব এই প্রথম এমন একটা ভর্তার রেসিপির সঙ্গে পরিচিত হলো। এত স্বাদ ভর্তা যে মাখিয়েছে, তার হাতটা ধরার সৌভাগ্য যদি মিলে। উফ! মোহিনী তার ফুপির ঘরে বসে দুপুরের খাবার খেলো। সবেমাত্র মোহিনী খাবার খেয়ে খাটের উপরে বসেছিল, ঠিক তখনই জাহিদ এত প্লেট বাটি এনে মেঝেতে রেখে তার মাকে উদ্দেশ্য করে বলল, এখন কেমন লাগছে তোমার? আমিনা জাহিদের মুখের দিকে তাকিয়ে কোনো মতে বলল, ভালো। জাহিদ মোহিনীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, খেয়েছিস? মোহিনী মাথা নাড়িয়ে বোঝাই খেয়েছে। জাহিদ মুখটা ছোট করে মোহিনীকে উদ্দেশ্য করে বলল, তুই বাড়িতে আসার পর থেকে খেতে যাচ্ছিস? আর একটু কষ্ট কর, প্লেট বাটিগুলো পুকুর পাড় থেকে ধুয়ে এনে রাখিস। মোহিনী হাসি মুখে বলল, ঠিক আছে জাহিদ ভাই। আমিনা ভীষণ বিরক্ত হলেন ছেলের ওপর। কদিন যেতে না যেতেই বন্ধুবান্ধব নিয়ে হাজির হয় বাড়িতে। এই বয়সে তার এত কাজ করার সামর্থ্য আছে নাকি? ভাগ্যিস মোহিনী ছিল, নয়তো মেহমানদারি কেমনে করতেন। কিন্তু মেয়েটাকে এখানে রাখা যাবে না। এতগুলো জোয়ান ছেলের মাঝে আসরক্তের পরপরই মোহিনীকে বাড়িতে দিয়ে পৌঁছে দিয়ে আসবি। কথাটি বলেই আমিনা থেমে গেলেন। জাহিদ মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে আম্মা, কিন্তু আপনার শরীর আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। সফুরার বাড়িতে খবর পাঠিয়েছি, মাগরিবের পরপরই চলে আসবে। তুই মোহিনীকে দিয়ে আয়। জাহিদ চলে গেল। মোহিনী তার ফুপির সামনে চুপচাপ বসে রইল। পিঠে সাংঘাতিক ব্যথা করছে, কিন্তু ফুপির পাশে কিভাবে শোবে? আমিনা মোহিনীর শুকনো মুখটা দেখে বুঝতে পারল কি না। অন্যদিকে পাশ ফিরে শুয়ে বলল, আমার পাশে একটু শুয়ে থাক। মোহিনী মুচকি এসে তার ফুপির পাশে শুয়ে পড়ল। ফুপির রাগে আড়ালে যে শরীর জুড়ানো ভালোবাসা, তা একমাত্র মোহিনীর টের পেয়েছে বহুবার। আসরের রক্তের আজান শুনে ঘুম ভাঙল মোহিনীর। পাশ ফিরে দেখলো তার ফুপি পাশে নেই, হয়তো অজু করতে গেছে পুকুর ঘাটে। মোহিনী তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে চুলগুলো খোপায় বেঁধে এটো প্লেট বাটি হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল পুকুর ঘাটের উদ্দেশ্য। পুকুরের কাছাকাছি যেতেই তার ফুপির সঙ্গে দেখা হয়ে গেল। আমিনা মোহিনীকে দেখে বলল, তুই আবার এগুলো নিয়ে এলি কেন? জলদি তৈরি হইয়া নে, বাড়িতে যাবি না? এগুলো ধুয়ে রেখে যাই, আপনি নামাজ আদায় করতে করতে দেখবেন আমার হয়ে গেছে। আমিনা চলে গেছে। মোহিনী পুকুরে ঘাটের সামনে গিয়ে দাঁড়াতেই থমকে গেল, কারণ সিঁড়ির তৃতীয় ধাপে বসে আছে জাহিদ ভাই এবং জাহিদ ভাইয়ের সেই তীক্ষ্ণ দৃষ্টিওয়ালা বেয়াদব বন্ধুটা। এই লোকটার সামনে তার আসার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু এখন তো না চাইতেও তার সামনে দিয়ে হেঁটে যেতে হবে। দেখ, ভাল লাগে না। মোহিনী সাবধানে পা ফেলতে লাগলো ঘাটের সিঁড়িতে। নূপুরের ঝিনঝিনি শব্দ শুনে জাহিদ এবং মাহতাব দুজনেই পিছনে ফিরে তাকালো। জাহিদ তো মোহিনীকে দেখে একগাল হেসে বলল, কী রে, তুই এখানে তৈরি হ, গিয়ে এগুলো ধুয়ে নেই। মোহিনী জবাব দিয়ে মাহতাব এবং জাহিদকে পাশ কাটিয়ে চলে গেল পুকুরের সিঁড়ির একদম শেষ ধাপে। মোহিনী যখন প্লেট ধুচ্ছে, তখন তার মন হচ্ছে কেউ তার দিকে তাকিয়ে আছে। মোহিনীর অস্বস্তি হয়। অস্বস্তিতে কাটাতে শাড়ির আঁচল আরেকটু সামনে টেনে রাখলো। তাড়াহুড়ো করে প্লেট বাটি ধুয়ে চলে এলো সেখান থেকে। মোহিনী চলে যাওয়ার পরপরই জাহিদ উঠে দাঁড়ালো। মাহতাবকে উদ্দেশ্য করে বলল, তুই ঘরে গিয়ে বসে থাক, আমি মোহিনীকে ওদের বাড়িতে রেখে তাড়াতাড়ি ফিরে আসবো। মাহতাব গা সারা ভাব নিয়ে বলল, তাড়াতাড়ি ফিরে আসিস,
জাহিদ চলে গেল সেখান থেকে। জাহিদ চলে যাওয়ার পর মাহতাব পকেট থেকে আরেকটা সিগারেট বের করে ঠোঁটের ফাঁকে গ্যাস লাইটার দিয়ে জ্বালিয়ে চোখ বন্ধ করে ধোঁয়া উড়াতে উড়াতে আনমনে হেসে বলল, এক হাত ঘোমটার ভেতরে লুকিয়ে থাকা মানুষটাকে দেখার জন্য এত উকিঝুঁকি দেওয়ার কি আছে রে মাহতাব। সিগারেট শেষ করে কুলি করে পুকুর ঘাট থেকে চলে এলো বাড়ির ভেতরে। উঠানে দাঁড়িয়ে আছে জাহিদ, পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মোহিনী। পরনে সকালের কামিজটা, গাঢ় সবুজ রঙা জামা, সাদা পায়জামা এবং ওড়না। সাদা ওড়নার আড়ালে মুখটা দেখার জন্য মাথা ছটফট করছে। ইচ্ছে করলো নিজের ব্যক্তিত্বের গণ্ডি পেরিয়ে অহংকার মেয়েটার সামনে দাঁড়িয়ে মেয়েটার ওড়না সরিয়ে আদুরে মুখটা প্রাণ ভরে দেখতে, কিন্তু ফুপি আসছি কথাটি বলেই মোহিনী জাহিদের পেছনে পেছনে হাঁটতে শুরু করলো। মাহতাব এক পলক তাকিয়ে জাহিদের ঘরে ঢুকে পড়ল। জাহিদ আর মোহিনী গ্রামের মেঠো পথ ধরে হাঁটছে। জাহিদের ভীষণ ভালো লাগছে মোহিনীকে সঙ্গে নিয়ে হাঁটার সুযোগ পেয়ে। দুজনে নীরব। একজনের মনে চলছে কী করে ঘটকের হাত থেকে রক্ষা পাওয়া যায়, তো আরেকজনের মনে চলছে কী করে মোহিনীকে নিজের করা যায়। ভাবতে ভাবতে মোহিনী এবং জাহিদ কারো ডাক শুনে থেমে যায়। জাহিদ এবং মোহিনী পেছনে ফিরে তাকাতেই দেখতে পেল মাহতাবকে। মাহতাব এগিয়ে আসছে তাদের দিকে। মাহতাবকে দেখে মোহিনী নাক মুখ কুঁচকে ফেলল। জাহিদ অবাক হয়ে বলল, কী রে তুই, তোকে ছাড়া সময় কাটবে কি করে আমার, তাই চলে এলাম তোর পিছু নিতে। শেষ কথাটি বলার সময় মোহিনীর মুখের দিকে তাকিয়েছিল। জাহিদ হেসে বলল, আগে বলতি আমাকে, এখন চল। মোহিনী পিছনে আর সামনে। জাহিদ এবং মাহতাব মাঝে মাঝে ইচ্ছে করে হাঁটার গতি কমিয়ে মোহিনীর পাশে পাশে হাঁটছে। মাহতাব মোহিনী সবই টের পাচ্ছে, কিন্তু কিছুই বলছে না। তার কাছে এসব নতুন না। হাতে গোনা অনেক ভদ্র অভদ্র ঘরের ছেলেরা তাকে দেখলে এমনই করে। মাঝে মধ্যে মনে হয় বিয়ে করে সংসারে থিতু হতে পারলে ভালো হতো। হাঁটতে হাঁটতে মোহিনীদের বাড়ির সামনে চলে এলো ওরা। তুই চলে যা মোহিনী, আমরা গেলাম। বাড়ির সামনে এসে চলে যাবেন জাহিদ ভাই? বাড়ির ভেতরে আসুন, না থাকে পরে আসবনি একদিন। মামির কাছে আমার সালাম পৌঁছে দিস। কথাটি বলেই জাহিদ মাহতাবকে নিয়ে উল্টো পথে হাঁটা শুরু করলো। মোহিনী হাঁপ ছেড়ে বাঁচল। বাপরে, এমন তীক্ষ্ণ দৃষ্টির সামনে কতক্ষণ থাকা যায়। মোহিনী এক দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। বাড়িটি ফেরার পর মোহিনীর মা ফাতেমা মেয়ের সঙ্গে রাগারাগি করলেন, কিন্তু মোহিনী গায়ে মাখল না এইসব। ততক্ষণে সন্ধ্যা গড়িয়ে এসেছে। মোহিনী হাত মুখ ধুয়ে পড়তে বসল। পড়া শেষ করার পর রাতের খাবার শেষ করে মোহিনী ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। এমন সময় ধূপ করে কিছু পড়ার শব্দ শুনে মোহিনী ঘরের দরজা খুলে বাইরে ছুটল। জ্যোৎস্না রাতে উঠানেই পশ্চিমে নারকেল গাছতলায় এসে দেখল নারকেল নেই। তাহলে কি পড়ার শব্দ শুনেছে? মোহিনী ভয় পেয়ে পেছনে ফিরে তাকাতেই যাকে দেখল তাতেই মোহিনীর অন্তরাত্মা উড়ে যাওয়ার উপক্রম। মাহতাবকে দেখে মোহিনী চিৎকার করতে যাবে, ঠিক তখনই মাহতাব মোহিনীর ঠোঁটের ওপর আঙুল রেখে বলল, হুশ, চিৎকার করবে না, নয়তো ছুরি দিয়ে গলায় এক টান দেব, তুমি সোজা স্বর্গবাসী হয়ে যাবে। আপনি এখানে দুপুরে আজ একটা অসভ্য অভদ্র অহংকারী বেয়াদব গুরুজনের সম্মান করে না এমন এক মেয়ের সঙ্গে আলাপ হয়েছে। মেয়েটাকে উচিত শিক্ষা দিতে এসেছি। কথাটি বলেই মোহিনীর সামনে সামান্য ঝুঁকে মাহতাব বলল, তুমি চেনো মেয়েটাকে? মোহিনী বোকার মতো বলল, না। মেয়েটার এত এত পচা গুণ থাকতে মেয়েটার আরও একটা বাজে স্বভাব আছে। মেয়েটা এক নাম্বার চোর, যেমন তেমন চোর নয়, উচ্চ বংশীয় চোর। এক দেখায় মেয়েটা আমার মন চুরি করে নিয়েছে। বলো তো, এমন মন চুরি করা মেয়েকে কী শাস্তি দেওয়া যায়? মোহিনী বিস্মিত হয়ে তাকিয়ে রইল।
মাতাবের কথার মানে সে ধরতে পারছে না। মাতাব প্যান্টের পকেটে দুহাত রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে মোহনীর দিকে। মেয়েটাকে কয়েক ঘন্টা না দেখতে পেয়ে কেমন অস্থিরতা অনুভব করছে। তাই তো ছুটে এলো, অথচ আগামীকাল সকালে ঢাকায় ফিরে গেলে হয়তো চরম ব্যস্ততায় মেয়েটাকে সে ভুলে যাবে, মোহ কেটে যাবে। কিন্তু যদি মেয়েটাকে ভুলতে না পারে তাহলে মেয়েটা তার কি হবে? কাছের মানুষ নাকি দূরের মানুষ? গল্প মেঘের ওপারে আলো সিজন 2 দূরের মানুষ। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।